সম্পর্কর ক্ষেত্রেও দেখবে একটা থেকে ক্লোজার পাওয়া গেলে সেটা আমাদের অনেক শান্তি দেয়। ক্যারেক্টার অ্যাসাসিনেশন আগে হয়ে যায়। ভগবান দেখো সবার তো সবকিছু তো মারে না, সব দিক মেরে দিলে মানুষে বাঁচবে কি করে। 2022-তে আমার মনে হয় আমি বম্বেতে 11টা অডিশন দিয়েছিলাম, একটা কাজও করি মানে একটা কাজ পাইনি। ঝগড়া যতদিন ঠিক আছে করে নে ফাটাফাট, টুনাইট ইজ মাই নাইট। মানে ওই তোমায় সামলাচ্ছে হ্যাঁ, ও সবচেয়ে বড় ভয়টা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম যে 24 ঘন্টা ডিজিটালে। আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন নান আদার দেন স্বস্তিকা মুখোপাধ্যায়। হাই, নমস্কার। কেমন আছো বলো আগে? ভালো। তোমাকে খুব ফ্রেশ এবং মানে একদম ফ্রেশ লাগছে তো। ভালো আছো? ভালো চলছে। এই যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে নিখোঁজ 2। তুমি ট্রেলারটা কি দেখলে? ট্রেলারটা তো আমি দেখেইছি, আমি নিখোঁজ 1ও দেখেছি। গুড। এবং যবে দেখা শেষ করেছি তবে থেকেই অয়নদাকে যখন জিজ্ঞেস করি নিখোঁজ 2 কবে আসবে, আমিও জিজ্ঞেস করি এরকম, অয়নদা কবে আসবে গো নিখোঁজ 2টা? যখন অয়নদা কিছু একটা স্ট্যাটাস দেয় না, প্রচুর মানুষে বলে কবে আসছে, ওখানে গিয়ে আমিও একটা কমেন্ট করি যে কবে আসছে। ও বাবা, ফাইনালি এখন 10 জানুয়ারি রিলিজ করবে 2025-এ। এমন জায়গায় শেষ করেছে যে ডিসিপি বৃন্দাবাসু যাচ্ছে, একটা ডেড বডি পাওয়া গেছে, অ্যান্ড দেন তারপর কি হলো, দিতির কি হলো? আমি তো ওইটা সিজনটা শেষ করে আমার এত রাগ উঠে গেল, সেটা একটা শেষ করার জায়গা হলো। তো তোমার বলো যে এই যখন সিজন 2 তুমি একটা দেখো, প্রথম সিজনে তো তোমার কাছে একটা চরিত্র এসেছিল, তুমি সেটা আর কি অভিনয় করেছিলে, বাট সিজন 2-তে অনেকটাই তুমি সিজন 1-এই তুমি যে ইন্টেন্স যেভাবে তোমাকে দেখেছি, মানে ক্যারেক্টারটার মধ্যে তুমি যেভাবে ঢুকে গেছিলে, 2-তে নিশ্চয়ই ব্যাপারটা আরো তোমার কাছে মানে আর কি, যেহেতু একটা তৈরি করে ফেলেছো। হ্যাঁ, ভয়ঙ্কর ভয়ঙ্কর টার্ন নেবে আর কি সিজন 2-তে। সেটা মানুষের ট্রেলারটা দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারে, বাট সিজন 2-এর বৃন্দা বসু হচ্ছে মানে একদম ক্ষুধার্ত বাঘিনী। যখন সন্তানকে আগলে রাখার জন্য যেভাবে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ে না, ওই ব্যাপারটা আছে। আমরা সবসময় অ্যাংরি ইয়াং ম্যান দেখে এসছি, এটা হচ্ছে অ্যাংরি মিডল এজড ওম্যান। সো ইটস এ ডু অ্যান্ড ডাই সিচুয়েশন ফর বৃন্দা। আর আইরনিটা হচ্ছে যে শেষটা ভালো হবে কিনা কিন্তু ও জানে না, কিন্তু একটা মানুষের তো একটা ক্লোজার দরকার হয়, খবরটা অন্তত যদি পাওয়া যায় যে সে কোথায় কি হয়েছে না হয়েছে, ওই ক্লোজারটা মানুষের পাওয়াটা আমার মনে হয় খুবই জরুরি জীবনের ক্ষেত্রেও। এবং আমরা সবাই ওইখানটায় পৌঁছাতে চাই, ভালো মন্দ যাই হোক, মানে জেনে যাই। একটা সম্পর্কর ক্ষেত্রেও দেখবে একটা ঠিক আছে ক্লোজার পাওয়া গেলে সেটা আমাদের অনেক শান্তি দেয়, যে আচ্ছা যোগাযোগটা রইলো না, কেন রইলো না জানি না, কি হলো জানি না, বিচ্ছিন্ন হয়ে গেল, ওটা আমাদেরকে অনেক বেশি কি বলবো কষ্ট দেয়। আর্টিস্ট হিসেবে কাজটা করার সময় যে অদ্ভুত না একটা ডুয়ালিটি কাজ করেছে বৃন্দার মধ্যে, যে ওর পুলিশ সত্তাটা ওকে একটা জিনিস বলছে, ওর মাদার ইনস্টিংটা ওকে আরেকটা জিনিস বলছে, মাথা একটা অঙ্ক কষছে, মন আরেকটা দিকে যাচ্ছে। তো ওই যে একটা কনস্ট্যান্ট নিজের সঙ্গে নিজের যুদ্ধ, তুমি পারিপার্শ্বিক সবার সঙ্গে যুদ্ধ করছোই, তুমি তোমার অফিসে যুদ্ধ করছো, তোমার বসের কথার সঙ্গে তুমি তর্ক করছো, হ্যাঁ, তুমি তোমার বরের সঙ্গে তোমার অশান্তি হচ্ছে, তার মধ্যে এতগুলো ইনভেস্টিগেশন, এত ফ্যাক্ট, সব কিছু হচ্ছে, তার মধ্যেও কিন্তু ওর মাদার ইনস্টিংটা ওকে একটা দিকে যেতে বলছে, আর লজিক, পুলিশের কাজকর্ম, ফ্যাক্টস ওকে আরেকটা দিকে নিয়ে যাচ্ছে। সো এই যে কনস্ট্যান্ট একটা ইনার স্ট্রাগল, এই যুদ্ধটা তো নিজের সঙ্গে, যুদ্ধটা আমার মনে হয় সবচেয়ে বেশি যুদ্ধ, সবচেয়ে বড় যুদ্ধ,
এটা তো অভিনেত্রী হিসাবে তার কাছেও একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার, এটা ফুটিয়ে তোলাই যে নিজের। আমি অ্যাকচুয়ালি শুটিংটা শুরু মানে সিজন 2 এর শুটিংটা শুরু হবার আগে আমি সিজন 1টা মানে ফরওয়ার্ড করে করে আমার সিনগুলো আমি দেখেছিলাম যে বৃন্দা যেমন সেটা তো আমাকে রাখতে হবে, ওটা তো হচ্ছে বেসিক মানে কাঠামোটা চরিত্রে, তার উপরে অফকোর্স পরিস্থিতি যেমন তুমি সেরকম ভাবে রিয়াক্ট করবে, তোমার দেওয়ালে পিঠ থেকে গেলে তুমি আরেক রকম ভাবে রিয়াক্ট করবে। আমরাও আমাদের নিজস্ব জীবনে তাই করি, আমরা এখন যেরকম একটা ক্রাইসিস এসে পড়লে কি আমি এরকম থাকবো? একদমই না। অফকোর্স আমার অন্যরকম একটা অ্যাট্রিবিউট তখন বেরিয়ে আসে, বিভিন্ন রকম ইমোশন চলে আসে ওখানে, একটা অন্য চলে আসে। সো ইট ওয়াজ ভেরি অ্যাজ অ্যান অ্যাক্টর ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, বাট আমি খুব এনজয় করেছি। আচ্ছা, রমিত সেন, আমার তো মনে হচ্ছে রমিত সেন বোধহয় দিদিকে মারেনি বা কিডন্যাপ করেনি, মানে ফার্স্ট সিজন থেকে মনে হচ্ছে। এই যে টোটাদা একটা আদ্যপান্ত একটা ভদ্র সভ্য লোক, তাকে যেভাবে তুমি কাঠ গড়ায় দাঁড় করিয়েছো, বিহাইন্ড দ্য সেট এই নিয়ে তোমাদের মজা চলতো বা কেমন তোমার অভিজ্ঞতা ছিল বলো? সব চরিত্রের জন্যই নয়, কিছু ভালো লাগা খারাপ লাগা ওটা থাকে, ওইটা থাকে যে আরে লোকটা হয়তো সত্যি কিছু করেনি, বা এই কারণে একটা মানুষের সংসারটা ভেঙে গেল, হ্যাঁ এই কারণে ছেলে বাবার থেকে দূরে চলে গেল, মেয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করলো, বউয়ের যেই কনস্ট্যান্ট সন্দেহটা, একবার শাহানাকে নিয়ে সন্দেহ করছিল, এখন একে নিয়ে সন্দেহ করছে। আর যে বিষয়টার সঙ্গে আমি সবচেয়ে বেশি রিলেট করতে পারি, বা আমার মতন হয়তো তুমিও পারো, আরো প্রচুর দর্শক করে, যে বা আমরা হয়তো এটা একটু বেশি ভালো করে জানবো কারণ আমরা রিসিভিং এন্ডে আছি, মানে আমরা যারা পপুলার, যারা পাবলিক ফিগার, যে ঘটনা ঘটে একটা, মিডিয়া সেটাকে যেভাবে ফ্ল্যাশ করে, বা যে ধরনের হেডলাইন হয়, বা যে ধরনের ক্লিকবেটের জন্য আমরা যেভাবে খবরটার প্রচার করি, আসলেই কিন্তু ঘটনাটা সেটা নয়। রমিত সেনের সঙ্গেও কিন্তু সেটাই হলো, একটা আউট অফ কনটেক্সট একটা হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে যে এতটা নোংরামো হলো, এতটা কদর্য ব্যাপার হয়ে গেল, যে ওর মানে বউ অবিশ্বাস করছে, কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাটটা তো ওদের নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে ছিলই না, ছিল তো একটা অন্য কিছু নিয়ে, মানে মেয়েটা ওর কাছে কনফাইড করেছিল একটা কিছু নিয়ে, সেটা নিয়ে ওদের মধ্যে কথোপকথন হয়েছিল। এবার তুমি আগে পেছনে কিছুই না পড়ে যদি শুধু ওইটুকু তুলে নিয়ে তুমি একটা এমন ভাবে প্রজেক্ট করলে যাতে মনে হয় যে এই তো রাত্রিবেলা 12টার সময় বসকে মেসেজ করছে, তার মানেই সামথিং ইজ গোয়িং অন বিটুইন দেম। এই যে আমরা দুটো মানুষকে দেখে, তাদের যাই বয়স হোক না কেন, বা তারা মানে টিচার স্টুডেন্ট হোক, তারা বস জুনিয়র হোক, প্রফেসর হোক, মানে যাই হোক না কেন, এই যে একটা পুরুষ মানুষ আর মহিলা, তাদের মানে বয়স, স্থান, কাল, পাত্র সব ভুলে আমরা তাদেরকে দেখলেই ভাবি যে নিশ্চয়ই কিছু একটা চলছে। এবার এই ভাবনাটার উপর বেস করে কিন্তু থিওরি বানিয়ে নেয় একদম। আর আমজনতাকে তুমি কিভাবে তাদেরকে দোষ দেবে, কারণ তারা তো আর আমাদেরকে পার্সোনালি চেনে না, তারা যা খবরে দেখছে সেটাই বিশ্বাস করবে। মানে রিসেন্ট টাইমসে আমার মনে হয় সৌমিলি, আমাদের অভিনেত্রী, ডান্সার, এখন হয়তো অনেক কাজ কম করে, ওর একটা পোস্ট আমি দেখে এত হতবাক হয়েছিলাম যে কোনো একটা এই এত অনলাইন পোর্টাল, তারা তো আর ঠিক খবর সংগ্রহ করতে পারে না, নয় তারা আমাদেরই পোস্ট গুলো নিয়ে নিউজ বানাচ্ছে, আর নয়তো তারা নিজেদের মন গড়ে একটা কোনো কাহিনী দিচ্ছে। ওর ডিভোর্স হয়ে যাচ্ছে, ওর সেপারেশন হয়ে যাচ্ছে, এইসব নিয়ে বোধহয় কেউ একটা নিউজ করেছিল, এবং সেই কমেন্টে গিয়ে লোকজন এই তো ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা, ফিল্ম ইন্ডাস্ট্রির মেয়েদের তো এই করবে, সংসার ভাঙবে, এইসব নিয়ে লিখেছে। পরে সৌমিলি একটা পোস্ট দিয়েছে যে মানে জাস্ট এই ঘটনাটা ঘটেইনি, শি ইজ আ ভেরি হ্যাপিলি ম্যারিড ওম্যান, এক্সট্রিমলি মানে এভরিথিং ইজ জাস্ট নর্মাল অ্যান্ড ওকে। ওর যদি পোস্টটা না দিত, মানুষ তো ওই নিউজটা দেখে ওকে তো যা গালাগাল দিয়ে তার বাপ, আর এই ক্ষেত্রে তো মেয়েদেরই বিশেষ করে কাঠগড়ায় তোলা হয় যে এটাও যেটা দেখিয়েছিল যে সিজন 1-এ, যে এই যে একটা মানে মিডিয়ার ওখানে সবাই যাচ্ছে, গিয়ে টক শোতে যাচ্ছে, গিয়ে বলছে সিঙ্গেল মাদার বলে এটা হয়েছে, হ্যাঁ ব্রোকেন ফ্যামিলি বলে এটাই হয়েছে। আসল মানে একটা লোক যদি খুন হয় বা কিডন্যাপ হয় বা মার্ডার হয় বা অ্যাক্সিডেন্ট হয়, তার সঙ্গে তার আপব্রিঙ্গিং এর কি সম্পর্ক? একদমই তাই।
সেটাই, এইটা কিন্তু এখন একটা বেসিক সমস্যা। যে কোনো ভিডিওর ক্ষেত্রেও দেখবে যে 3-4টে লাইন তুলে সেটা বলা হচ্ছে, তার কনটেক্সটটা হয়তো কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু সেইটা নিয়ে এবার তার ওখানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলছে, কিন্তু সে ওটা আগে হয়ে যায়, ক্যারেক্টার অ্যাসাসিনেশনটা আগে হয়ে যায়, তারপরে আসল যখন তথ্যটা বের হয় সেটা নিয়ে অ্যাকচুয়ালি লোকেদের মাথা ব্যথা নেই। তুমি মা হিসাবে কেমন বলো তো? এখানে তো তোমার মা মেয়ের একটা, তুমি যে ক্যারেক্টারটা করছো সেখানে মানে তোমাকে মা হিসাবে এতটাই প্রোটেক্ট, স্বাভাবিক একজনের, কারণ মেয়ে নিখোঁজ হলে সে এরকমই হবে, বাট তুমি অন্বেষার কাছে মা হিসাবে কেমন? চিল টাইপ, চিল টাইপ। আর আমার মেয়ের সঙ্গে আমার মানে একটা চুক্তি ওর যবে থেকে বোধ হয়েছে, বোঝার তবে থেকেই আজ অব্দি ওই চুক্তিটা আছে যে মিথ্যে কথা বলা যাবে না। যা হয়েছে সেটা খারাপ হোক ভালো হোক, তোমার যদি মনে হয় যে আমি রেগে যাবো বা আমি কষ্ট পাবো, যাই হোক না কেন সেটা বলতে হবে। ওই ট্রান্সপারেন্সিটা টাচ করে আমাদের সম্পর্কে অসম্ভবভাবেই আছে, দুতরফেই। এরকম নয় যে ওই ওর দিক থেকে ও ডিলটা রাখছে আর আমি আমার দিক থেকে রাখছি না, দুদিক থেকেই আমরা কিপ এক্সট্রিম ট্রান্সপারেন্সি। সেজন্য আমি জানি যে খারাপ ভালো অঘটন বা এনিথিং, মানে সেটা কাজ নিয়ে হতে পারে, সম্পর্ক নিয়ে হতে পারে, ডেটে যাওয়া নিয়ে হতে পারে, যাই হোক না কেন সেটা মানে আমি জানবো। আর যদি আমি না জানি আমার বোন জানবে, কেউ একটা জানবো আর কি। আমাদের সম্পর্কটা বেশ বন্ধুত্বের মানে আর কি। ইভেন তোমার ইনস্টাগ্রাম ছবি দেখলেও বোঝা যায় যে তোমরা বেশ চিল আউট করো, যখন তুমি যাও ওর কাছে বা ও আসে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল না এখন। হ্যাঁ, মানে আমার বন্ধুদের সবারই বাচ্চারা 9-10 বছর। হ্যাঁ, আমার মেয়ে সেখানে চাকরি করছে। অবাকই লাগে দেখে এখন ভাবলে অবাক লাগে যে এতটা সময় পেরিয়ে গেছে। বাট হ্যাঁ, আমরা খুব মানে আমরা একসাথে, মানে আমাদের খুব অনেক লোকজনের দরকার পড়ে না, আমরা নিজেরা গিয়ে খুবই চিল করতে পারি, খুবই আনন্দ করতে পারি। আমরা পাবে যাই, কোনো একটা ডিস্কে গিয়ে, আমি কার্ডিফে প্রচুর নেচেছিলাম একদিন, ও আমার ব্যাগ গরম জামা সব নিয়ে ফোন টোন সব নিয়ে বসেছিল আর আমি পাগলের মতো নাচছিলাম। দ্যাটস ভেরি মাচ অফ ইউ। মানে নেচে টেচে একদম মানে যখন বুঝতে পেরেছি যে মারা যাবো, নয়তো কোমরটা ভেঙে যাবে, তখন বলেছি যে চল বাড়ি চল, আর পারছি না, মানে আর দাঁড়াতে পারছি না, বসতে পারছি না, বাড়ি চল। বাট হ্যাঁ, মানে আমি হঠাৎ এরকম মুখটা ঘুরিয়ে আমি নিজেই, আমার এত হাসি পেয়েছে দেখে যে ওরকম চুপ করে একটা ড্রিঙ্ক নিয়ে, জ্যাকেট, মানে ফোন, গরম জামা, ব্যাগ সব নিয়ে এরকম করে বসে আছে আর ওর মা পাগলের মতো নাচছে। আর আমার আশেপাশে যারা নাচছে সবাই কিন্তু জেনজি। সো আই ওয়াজ লাইক tonight is my night, মানে ওই তোমায় সামলাচ্ছে। সো উই চিল আর কি। আমরা একা একা প্রচুর বেড়াতে যাই, মানে আমি আরো প্ল্যান করে, ওসব অনলাইন ফনলাইন ভীষণই পটু এইসব ব্যাপারে। সো আমাকে 2-3টে অপশন পাঠাই, দেখো মা এই হোটেলটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এটার এইটা রেফ ওইটা, দেখ সস্তায় ভালো জায়গা যেটা পাবি সেটা নেই, তোর মা কিন্তু টাটা বিড়লা নয়, এটা মনে রাখবি। সো সব প্ল্যান ট্যান করে, মানে কোথা থেকে আমরা ট্রেন নেব, কোথা থেকে বাস নেব, কোথা থেকে শিপে করে কোথাও যাব, সব ওই সব প্ল্যান করে রাখে। খালি ওকে টাইমে ঘুম থেকে ওঠানোটা হচ্ছে আমার কাজ। একটা কাজ তো তোমায় করতে হবে, আমি উঠে রেডি ওট এই হয়ে যাবে, ওট। সো ওই তাড়া মেরে উঠে আর কি রেডি করে। হ্যাঁ, বাট আমরা নিজে আর প্রচুর গল্প করি, খুব খেতে ভালোবাসি, আমিও খুব খেতে ভালোবাসি। সো যেখানেই বেড়াতে যাই না কেন, লোকাল কুইজিন কোথায় কি আছে আর সব মানে দেখে প্ল্যান করে নিই যে আজকে লাঞ্চ এখানে করবো, কালকে ডিনার ওখানে করবো। সো ওইটা আমাদের একটা লিস্ট থাকে যে হয়ে গেল লাস্ট দিন, মানে এই ওখানে যাওয়া হয়নি, চল ওখানে একটু ড্রিঙ্ক করবো, এখানে একটুখানি স্টার্টার খাবো, ওখানে গিয়ে ডেজার্ট খাবো, মানে বিকজ সব কটা করে ফেলতে হবে। মানে তোমার মেয়ে তোমার মতনই পুরো একদম। খুব চাই, শুনে খুব ভালো লাগলো। মানে এই সত্যি মা মেয়ে, এটা আমার একটা খুব শান্তির জায়গা। মানে ভগবান দেখো সবার তো সবকিছু তো মারে না,
সব দিক মেরে দিলে আর মানুষে বাঁচবে কি করে? আমার মানে মেয়ের দিকটা আমার জাস্ট মানে ভগবানের অসীম দয়া কৃপা, ওটা নিয়ে আমার টাচুট জাস্ট টাচুট। কোনো আচ্ছা, ওর অভিনয়ের কোনো ইচ্ছা নেই? অভিনয় ইন্টারেস্টেড? টেক ওয়ানটা করেছিল হ্যাঁ। বিকজ চরিত্রটাও ছিল, আমার মনে হচ্ছিল যে ও ভালো পারবে। আর প্লাস মৈনাক বন্ধু বান্ধব রোজই বাড়িতে আসে, যাতায়াত করে, যে ও না অ্যাকচুয়ালি বোঝেনি খুব একটা যে শুটিং হচ্ছে, বিকজ সবাইকে চিনতো, যেত। আর মানে ওই একটু একটু করে দে আর কি, সো ওরকম ভাবে ওটা হয়ে গেছিল, আদারওয়াইজ শি ওয়াজ নেভার ইন্টারেস্টেড। আচ্ছা, কিছুদিন আগে আমি সৃজিত মুখোপাধ্যায়ের একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তো ওখানে আমরা একটা বিষয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এই যে টোটা রায়চৌধুরী বা তুমি, তোমাদের মানে তোমরা তো বাংলায় বরাবরই প্রচুর ভালো কাজ করেছো, কিন্তু ওই একটা বলিউডের কাজ বা একটা হিন্দিতে কাজ হলে যে এক্সপোজারটা যে পাওয়া যায়, সেটা দিয়ে তখন আবার টলিউডের লোকেরা বলে এরা সত্যিই খুব ভালো, কিন্তু এরা তো ভালোই ছিল। যেমন ওখানে একটা সৃজিতদা কথা বলেছে যে পাতাল লোকে স্বস্তিকা যে ক্যারেক্টারটা করেছে, ওটা ওর কাছে কোনো ব্যাপার না, ঘুমিয়ে ঘুমিয়ে করে দিতে পারতো, কিন্তু ওইটা করার পর ওকে যেভাবে এখানে বা কালাতে যে চরিত্র বলছে তার চেয়ে অনেক ভালো ভালো কাজও এখানে করেছে, কিন্তু সেভাবে তোমারও কি তাই মনে হয় যে সত্যিই আমাদের টলিউডে বা আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা রয়েছে যে বলিউডে কিছু না করলে তাকে সেভাবে ধর্তব্যে ধরা হয় না, বলিউডে একটা ছোট রোল করলেও তাকে এখানে বিশাল মাথায় করে, তখন মনে হয় যে এত ভালো অভিনেত্রী, আমরা একে ইউজ করি? টোটার ক্ষেত্রে এটা হয়েছে, দ্যাটস ট্রু। আমার ক্ষেত্রে খুব একটা এটা হয়নি। মানে আমি পাতাল লোক হয়েছে বলেই হঠাৎ বাংলা ইন্ডাস্ট্রিতে সবার ঘুম ভেঙেছে যে ও আচ্ছা স্বস্তিকা এত ভালো অভিনয় করে, এটা আমার জন্য হয়নি। কারণ এখানে সবাই জানতো যে ওটাই আমার সবচেয়ে বড় অস্ত্র, মানে অভিনয়টা যে আমি করতে পারি বা আমি করতে জানি বা আমার কতটা রেঞ্জ। আমি একটা গুলদস্তাও করেছি, একটা শাহজাহান রিজেন্সিও করেছি, একটা শাহেদ বিবি গোলামও করেছি, আবার কি বলবো একটা বিজয়াও করেছি। সো আমার রেঞ্জটা বা আমি কি পারি না পারি, বা আমি একটা নৈহাটির মাও করতে পারি, আমি একটা কি বলবো মানে একটা বেশ্যার রোলও কনভিনসিংলি করতে পারি, আমি একটা দুপুর ঠাকুরপোও করতে পারি, হ্যাঁ আমি একটা ভোজপুরি গানে নাচতেও পারি। সো রেঞ্জ, একটা অ্যাক্টরের তো রেঞ্জ থাকে। কেউ কেউ হয়তো এরকম অ্যাক্টর থাকে যে যারা একরকম রোলেই ভালো, বা যাদের ওইটুকুনি লিমিট আছে ওতেই তারা ফাটিয়ে দেবে। কেউ কেউ থাকে যাদের রেঞ্জটা অনেক বড়। সো আমি এত রকম চরিত্র 2020 আগে এখানে করেছি, মানে বিস্তর সেগুলো। তো সেটা দিয়ে আমার যা প্রুভ করার ছিল আমি করেছি। অফকোর্স হিন্দিটা আমার ল্যাঙ্গুয়েজ নয়, বা ওখানে যে তাবর তাবর অভিনেতাদের সঙ্গে আমি পাল্লা দিয়ে কাজ করেছি, সেটা হয়তো ইজ অ্যানাদার ম্যাটার অফ অ্যাপ্রিসিয়েশন। যে আমি একটা পঙ্কজ ত্রিপাঠীকে অফকোর্স পিপল রিগার্ড হিম অ্যাজ অ্যান অ্যামেজিং অ্যাক্টর, তার সঙ্গে পাল্লা দিয়ে একটা সিন আমি যদি ক্যাপচার করতে পারি তাহলে সেটা একটা অ্যাডেড অ্যাপ্রিসিয়েশন। কিন্তু সৃজিত যে কথাটা বলছে সেটাও সত্যি, যে আমি বম্বেতে হয়তো কাজ করছি যেটা আমাকে অনেক বেশি ন্যাশনাল এক্সপোজার দিচ্ছে, আমাকে ন্যাশনাল রেকগনিশন দিচ্ছে, তার থেকে ইন্টু 100 টাইমস বেশি শক্ত চরিত্র আমি এখানে অলরেডি অনেক বছর আগে করে ফেলেছি। সো ওই কম্প্যারিজনটা তো হতেই পারে, বাট যেটা সৃজিত বলছে সে টোটার ক্ষেত্রে সেটা সত্যি, একদমই সত্যি। ইট ইজ ভেরি আনফর্চুনেট যে হঠাৎ করে ও রকি রানিতে গিয়ে তো ওর নতুন জীবনও পায়নি, নিশ্চয়ই ওটা ছিলই ওর মধ্যে, কিন্তু ওকে কেউ ব্যবহারই করেনি বা ওকে সেই অপরচুনিটিটাই কেউ দেয়নি। এখন রকি রানিতে টোটা হয়ে তখন তার রকি রানির আগে তুমি দেখো এখানে কটা কাজ করতো, আর রকি রানির পরে দেখো পরপর কটা কাজ করেছে। সো সাডেনলি your own industry has woken up যে আচ্ছা করণ জহর ওকে নিয়ে করে ফেললো, তাহলে এবার আমাদেরও তো করা উচিত। তাহলে এতদিন ধরে করিসনি কেন, লোকটা তো এখানেই ছিল। তো এটা টোটার ক্ষেত্রে হয়তো খুবই খুবই বেশিভাবে প্রযোজ্য। বাট হ্যাঁ, আমার নিজেরও অনেক সময় মানে একটা ধরো আমি কোনো সিন বম্বেতে করলাম, লোকেরা প্রচন্ড হাততালি দিল বা ভীষণ অ্যাপ্রিসিয়েট করলো, আমার নিজের মাথায় এটাই চলতে থাকে যে এর থেকে 200 টাইমস বেশি শক্ত কাজ আমি অলরেডি করে ফেলেছি। বাট জাস্ট বিকজ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ নট
হিন্দি, হ্যাঁ অতজন মানুষ ওই কাজগুলো দেখেনি। বা অ্যাকচুয়ালি ন্যাশনালিও পাতাল লোক বা দিল বেচারা বা ক্রিমিনাল জাস্টিস হওয়ার পরে কিন্তু অনেক মানুষ আমার বাংলা কাজ বেশি দেখেছে। হুম তারা তখন খুঁজেছে যে এর কি আলাদা অন্য কাজ আছে, তারা দেখেছে, তারা মেসেজ করেছে বা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে যে কোনোদিনও এরকম দেখিনি, বাট এরকম অন্য তারপরে দেখলাম। ভাষার অ্যাক্ট্রেস তো কিন্তু আমাদের ক্ষেত্রেও হয়, আমরা কিন্তু অনেক সময় হুম, হিন্দি কাজ দেখে আবার হ্যাঁ তাদের দেখি যে তারা হ্যাঁ অন্য ভাষায় হ্যাঁ তাদের ভাষায় কি কাজ করেছে, এটা হয়। নিশ্চয়ই, হ্যাঁ সেটা হয়ই, হ্যাঁ বাট আমাদের নিজেদের ইন্ডাস্ট্রির আমি বলবো এখানে একটা ওই ব্যাপার আছে যে তুমি এখানে যতই ভালো না হও না কেন, তুমি যদি ন্যাশনাল লেভেলে গিয়ে একটা কিছু করো, সবার একটা তোমাকে দেখার ভঙ্গিটাই পাল্টে যায়। পিপল উইল স্টার্ট টেকিং ইউ মোর সিরিয়াসলি। আরে ভাই, আমি নিজের জায়গায় যখন কাজ করছি সেগুলো সিরিয়াসলি নেই। সেটাই। এখানে মিডিয়কার অ্যাক্টিং করছি, হঠাৎ বম্বেতে গিয়ে পাগলের মতো ভালো অভিনয় করছি, সেটা তো নয়। হতে পারে না, হ্যাঁ। এখানে যেটা করছি ওখানে গিয়েও সেটাই করছি, বাট রেকগনিশনটা মানে অনেক অনেক বেশি হয়ে যায় বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তুমি তো এখন বম্বেতে অনেক কাজ করছো, তুমি অডিশন দিতে যাচ্ছ, তারও ছবি আপলোড করছো এবং জানাচ্ছ। ওখানে এই যে গিয়ে আবার একটা মানে তোমার এখানে একটা পুরো গড়া কেরিয়ার ছিল, এখানে দেখো সবাই স্বস্তিকা মুখার্জি কি করতে পারে সবাই জানে, আর ওখানে গিয়ে তুমি আবার অডিশন দিচ্ছ একটা নতুন মানে এইটা কি আবার কিছুটা তোমাকে মানে আর কি সেই ব্যাক ডেজে নিয়ে যাচ্ছে বা নিজেকে ইমপ্রুভ করার জন্য? এটা এটা প্রতিনিয়তই করা উচিত, সব অভিনেতাদেরই করা উচিত। এই যে আমি ভাই হয়ে গেছি একটা কেউকেটা, আমার আর কিছু জানার দরকার নেই, কিছু শেখার দরকার নেই, তো চলে যাচ্ছে। মানে এখানে তো আমি বহাল তবিয়তে আমি দামি গাড়ি চড়ছি, বহাল বাড়িতে থাকছি, সব জায়গায় গিয়ে আমার ছবি বেরোচ্ছে, মিডিয়া আমার ইন্টারভিউ নিচ্ছে, মানে আমার তাহলে আর আমার যাওয়ার কোথাও দরকারটা কি? বাট ফর মি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমার ওই খিদেটা সবসময় ছিল। আর আমার সবসময় মনে হয় যে আমার কম্পিটিটর আমি, আমার আগের কাজটা যেন আমার বেস্ট কাজ না হয়, আমার এখন যে কাজটা মানুষ দেখছে সেটা যেন আমার বেস্ট কাজ হয়। তো বিজয়া দেখে অফকোর্স মানুষের ভীষণ ভালো লেগেছে, টেক্কাতে আমাকে ভীষণ ভালো লেগেছে, নিখোঁজে সেই ভালো লাগাটা অনেক বেড়ে যাবে, মানে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আই এম দ্যাট কনফিডেন্ট যে নিখোঁজে মানুষ একটা অন্য কিছু দেখবে। সেইটা আমার এম থাকে যে আমি যাই কাজ করি না কেন আমি যেন আমাকে যেন মানুষ অন্য রকম ভাবে দেখতে পায়। আর বম্বেতে আমাকে অডিশন দিতে হয়েছে বলে এটা নয় যে দে আর ডিসরেসপেক্টফুল টুয়ার্ডস মি। ওখানে তো অনেককেই অডিশন দিতে, আর ওদের ওটাই নিয়ম, ওটাই রীতি, মানে ওটাই হয়ে এসছে। আর আমি যদি বলি যে না আমি অডিশন দেবো না, অফকোর্স তারা বলছে না যে আপনি অডিশন দিন কারণ আপনাকে নিজেকে প্রুভ করতে হবে, ইট ইজ নট অ্যাবাউট দ্যাট। আমি যদি বলি যে না আমি অডিশন দেবো না, ওরা আমাকে বলবে না যে না দিতেই হবে, ওরা বলবে আচ্ছা ম্যাম আপনি যদি না দিতে চান ঠিক আছে। কিন্তু এবার ধরো আমার সঙ্গে ধরো আরো দুজন লোক শর্টলিস্টেড হয়ে আছে, তারাও খুবই ভালো অভিনেত্রী, আমি একদম সেরার সেরা এটা তো নয়। হ্যাঁ, এখানে আমি বলতে পারি যে আমার মতন ভালো অভিনয় কলকাতায় বা বাংলায় কেউ করে না, কিন্তু আমি বম্বেতে গিয়ে এই কথাটা বলতে পারবো না কারণ ওখানে এত ভালো ভালো অভিনেত্রীরা আছে, এত কম্পিটিশন ওখানে। এবার আমি একটা অডিশন দিতে গেলাম না, বাকি যে দুজন শর্টলিস্টেড ছিল তারা গিয়ে অডিশনটা দেখলো, তাদেরটা তারা চোখে দেখতে পেলো বলে তাদের যেটা ভাল লাগলো তারা তাকে নিয়ে নিল। তারা তো গিয়ে আমার বডি অফ ওয়ার্ক দেখে তারপরে তো চুজ করবে না, সেই এফার্টটা তারা কেন দেবে? তারা 5 মিনিট 10 মিনিটের দুজনের ক্লিপ দেখলো, আমার কাজ দেখতে হলে তাহলে তারা আমি কি কি কাজ করেছি সেখান থেকে খুঁজে তাদেরকে দেখতে হবে। তো ওরা কি আমার মানে হাউস হেল্প? সেটা যে আমি এক্সপেক্টই বা কেন করবো যে তারা আমার পেছনে এই খাটনিটা খাটবে? সো যখন আমি এগুলো শুনি তখন আমি বলি যে না বাবা কি করতে হবে, মানে আমাকে গোটা একদিন ধরে ভালো করে পড়া মুখস্থ করতে হবে, আমার আশেপাশের মানুষকে দিয়ে আমি একদম পড়া ধরাই যে তুই তুই কিউ কিউ দে, মানে দেখে নে। আর আমি সুপার স্পিডে ডায়লগ বলি, মানে সৃজিতের সিনেমায় যেরকম আমি সুপার স্পিডে ডায়লগ বলি, ওটা এখন আমি আমার একটা প্র্যাকটিসে ঢুকিয়েছি যে আমি এরকম সুপার স্পিডে করে ডায়লগটা বলে দিই, যাতে আমি বুঝে যাই যে ভাই আমার এটা আমার কন্ট্রোলে চলে এলো। কারণ হিন্দিটা আমার কমফর্ট ল্যাঙ্গুয়েজ নয়, আমি নিজে ভুলে গেলে আমি ওই বাক্য রচনা নিজের থেকে করতে পারবো না, কারণ ওদের জেন্ডার বিষয়টা ভীষণ কমপ্লিকেটেড। সো মুখস্থটা যখন আমি করে ফেলি তখন আমি আমার পারফরমেন্সে নজর দিই। আর আমি যখন 2015-16 আমি লাইনে দাঁড়িয়ে অডিশন দিয়েছি, মানে নেক্সট
নাম বলো, বাঁ দিক তাকাও, ডান দিক তাকাও, অ্যাকশন, কাট, নেক্সট, ওরকম করে আমি অডিশন দিয়েছি। এখন আমি অফকোর্স ওরকম করে অডিশন দিই না। আমি যখন যাই তখন আমি একাই থাকি, ওখানে অন্য কোনো লোকজন থাকে না। আমি গিয়ে রিহার্সাল করি, হ্যাঁ 2-3টে টেক রিহার্সালের মতো করি, তারপরে ফাইনালি সেই ফাইনাল টেকেরও আমি 2-3টে করে অপশন দিই। সো অফকোর্স আই মিন দ্য কাস্টিং এজেন্ট পিপল আর দেয়ার, সো দে টেক কেয়ার, বাট অফকোর্স আমাকে ওই লেবারটা দিতেই হয়। আর আমি খুব মেটিকিউলাস, আমি সবসময় ব্রিফটা নিই যে এই মহিলাটা কিরকম বাড়ি থেকে এসছে, সে কিরকম জামা কাপড় পরে, সে সিরিজে কিরকম জামা কাপড় পরছে, বিকজ দেখাতেই কিন্তু 50 নম্বর। তুমি ধরো একটা বিধবার রোলের জন্য অডিশন দিতে গেলে তুমি একটা জিন্স আর টি শার্ট পরে চলে গেলে, দেখেই তো ওটা ক্যান্সেল হয়ে গেল। এবার মানুষে দেখে যে এই তো স্বস্তিকা দি ওখানে গিয়ে এত কাজ করছে, কিন্তু এই কাজের পেছনে এই লেবারটা আছে, সেটাই সেটাও তোমাকে দেখতে হবে না। সেটাই ওখানে বসে বসে আমি সারাদিন চা খাচ্ছি, আমার কাছে সবাই ফোন শুধু আসছে, সাকসেসটাই দেখে, অ্যাকচুয়ালি এর পিছনে যে এফর্টটা দেওয়ার দরকার সেই আর এফর্টটাও আমি দিচ্ছি উইথ জিরো গ্যারেন্টি। হ্যাঁ কি হবে তো এফর্টটা তুমি দিচ্ছি জানো না। বলেই যে, বা আমি ভাবলাম বা আমার অডিশনটা ফাটিয়ে হয়েছে তার মানেই যে সঙ্গে সঙ্গে পরের দিন ওরা বললো ম্যাম আপনার হয়ে গেছে কাজটা, এটা তা কিন্তু তো নয়। নয়, হ্যাঁ। 2022-তে আমার মনে হয় আমি বম্বেতে 11টা অডিশন দিয়েছিলাম, একটা কাজও করিনি, মানে একটা কাজ পাইনি। ওই অডিশনগুলো থেকে আমার একটা কনফার্মেশন আসেনি। সো ইটস নট দ্যাট তুমি দিচ্ছ মানেই তোমার ওই কাজটা হবে, তুমি দিচ্ছ, তোমার কাজটা তুমি ঠিক করে করো। আর হওয়া না হওয়ার মানে এত রকম পারমিউটেশন কম্বিনেশন তার উপর ডিপেন্ড করে। আর আমার মানে বম্বেতে আমাকে যা আসবে আমার কাছে আমি ওটা করবোই, আমাকে ওটা করতেই হবে, ওটা আমার এম নয়। তো আমার কাছে যখন স্ক্রিপ্ট আসে আমি পড়ি, এরকম অনেক স্ক্রিপ্ট আমি করিও নি, প্রচুর স্ক্রিপ্ট হয়েছে, আমি পড়েছি, সিনেমা, ওয়েব সিরিজ, ডিরেক্টরদের সঙ্গেও কথা বলেছি, মিটিং করেছি, নারেশন নিয়েছি, তারপরে আমি বলেছি যে না আমি মানে করতে চাই না এটা। সো ইফ সামথিং ইজ রিয়েলি এক্সাইটিং তখন আমি করব। সেম ওয়েতে এখানে যদি আমার মনে হয় স্ক্রিপ্টে আমার কিছু একটা করার আছে, আমি একটা অন্যরকম পারফরমেন্স দিতে পারবো, বা আমি এখানে একটা লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবো, মানুষ আমাকে এইভাবে দেখেনি, তখন আমি ওটা করি। কোনো বাধ্যবাধকতা নেই যে এখানে 4টে করতে হবে, ওখানে 2টো করতে হবে। সেটাই বাট অফকোর্স আমি অনেক বেশি কাজ করতে চাই, কারণ যত বয়স বাড়ছে জব ভি মেটের ডায়লগটা আমার মাথায় চলতে থাকে যে ট্রেন ছুট রही है। তো আমার জাস্ট মনে হয় যে লাইক হারি 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 অনেক কাজ, অনেক ভালো ভালো কাজ তাড়াতাড়ি করে ফেলতে হবে, বিকজ বয়স বেড়ে যাচ্ছে। হ্যাঁ মানে ইফ ইউর আর্লি 40s-এ ইউ ক্যান স্টিল ম্যানেজ 30s রোল, মিড 40s বা লেট 40s-এ গেলে তো আর তুমি আর্লি 30s-এর রোল করতে পারবে না। সো তখন তোমার আরো লিমিটেড হয়ে যায় স্পেসটা। সো ওইটাই জাস্ট মনে হয় যে না ভাই থোবড়া যতদিন ঠিক আছে করে নে ফাটাফাট। খুবই সুন্দর আছে, এখনো অনেক দিন বহুত সুন্দর থাকবে। আচ্ছা আমরা একটা আরো নতুন বছরে পা দিচ্ছি, তো তুমি কি নিউ ইয়ার রেজলিউশনে বিশ্বাস করো বা নিউ ইয়ার মান্থলি রেজলিউশন? আমার মান্থলি রেজলিউশনস আছে, আমি একটু বিরিয়ানিটা এই মাসে কম খাবো, হ্যাঁ বা আমি এই যে রাত্রি 2টোর সময় উঠে এক টাব আইসক্রিম খেয়ে ফেললাম, যখন ওই আর্জটা আসে না যে আইসক্রিমটা কি খাবো খাবো না, তখন হচ্ছে অভিনেত্রী সত্তা আর ব্যক্তি সত্তার মধ্যে একটা যুদ্ধ চলে, যে অভিনেত্রী সত্তা বলছে যাস না ঘর থেকে বেরোস না, খাট থেকে নামিস না, আর ব্যক্তি সত্তা বলে ধুর নেক্সট 4 দিন ডায়েট করে নেবো প্লিজ, মানে ওই আইসক্রিমটা না খেলে মরে যাবো। এই যে লড়াইগুলো, এটাও তো নিজের সঙ্গে আর যখন খাচ্ছি না তখন ওই পাপ বোধটা কাজ করতে থাকে যে 1 স্পুন অফ আইসক্রিমে এত ক্যালোরি, খাস না, আচ্ছা 2 চামচ খেয়ে রেখে দে। সো আমি মানে আমার মধ্যে মনে হয় 2টো মানুষ তখন, একজন বলছে ধুর খেয়ে নে তো, আর এই খাওয়ার জন্যই তো বেঁচে থাকা, খেয়ে নে, হ্যাঁ কালকে উঠে আরো 4টে সিট আপ বেশি করে নেবো, আর অভিনেত্রী সত্তা বলছে খাস না রেখে দে, চামচটা রেখে দে ওই রেখে দে আর রাখিসটা করতে করতে দেখলাম অর্ধেক টাপ আইসক্রিম খেয়ে উড়িয়ে দিয়েছি। মানে এইটাই তোমার রেজলিউশন? আর মোস্টলি খাওয়া, মানে আইসক্রিম খাবো না, মিষ্টি খাবো না,
আর আমার না ওই 1 চামচ খেয়ে রেখে দেওয়াটা হয় না, নয় আমি খাবোই না, হ্যাঁ যদি আমি ওটা মনে করে নিই যে না আমি 1 চামচও খাবো না, তাহলে আমি খাবো না। ওই একটু খেয়ে রেখে দিই, 1 চামচ খেয়ে রেখে দিই, ওইগুলো আমার একদম হয় না। খেলে ভাই 1 বাটি খাবো, না হলে আমি খাবো না। সো ওই একটা থাকে উইকলি মান্থলি রেজলিউশন। আর আমি এই বছর আমি মানে ভীষণভাবে চেষ্টা করে, আই ওয়াজ ভেরি সাকসেসফুল, যে আমি 4-5 মাস আমি একটাও সিগারেট খাইনি। সো ভেরি গুড। yeah, so then you fail, you again start from zero, you fail, you start from zero. So আমি শেষ করবো তোমাকে, নিখোঁজ ধরো কেউ আমাদের নিখোঁজ হয়ে যাওয়া, তো অনেক কিছু নিখোঁজ হয়ে যায়, যেমন আমাদের চেনা রাজনীতি নিখোঁজ হয়ে যায়, আমাদের ধর্ম সম্পর্কে আমাদের যে নিরপেক্ষতা বা আমরা যা ভাবি সেই কনসেপ্ট নিখোঁজ হয়ে যায়, মানুষ নিখোঁজ হয়ে যায়, প্রথম প্রেম নিখোঁজ হয়ে যায়। সেটা তো আর কোনো সিরিজ নয় যে সেখানে ফেরত গিয়ে তাকে খুঁজে বার করে আনবো, বাস্তব জীবনে তো হয়। তুমি এগুলো কিভাবে ডিল করো? তোমার কাছেও নিশ্চয়ই অনেক কিছু নিখোঁজ হয়ে গেছে যেগুলো আমরা আর, তুমি জানো যেগুলো আমি আর ফেরত পাবো না, সেগুলো তোমার কাছে এখন কিভাবে? take each day as it comes. কারণ আমার খুবই ডিপ্রেশনের অসুখ আছে, আমার খুব অ্যাংজাইটির অসুখ আছে, আমার ইনসোমনিয়া আছে, আমি থেরাপিতে যাই, আমি ওষুধ খাই। সো ওটাই আমার কাছে একটা খুব বড় কাজ, যে আমি কিভাবে নিজেকে ঠিক রাখতে পারি, যাতে আমি ওই একটা মন খারাপ গ্রাস করে নিল, তখন আমি কাজ করতে পারবো না। আমার সবসময় মাথায় এটাই ঘোরে যে আমাকে মেন্টালি ফিজিক্যালি ফিট থাকতে হবে, কারণ আমি কাজটা করতে চাই। আমি এরকম কোনো সিচুয়েশনেই পড়তে চাই না যেখানে আমার কাজটা অ্যাফেক্টেড হয়ে যাবে। ওটা আমার কাছে একদম ওই ঘোড়ায় জিন লাগাবার মতন একটা ব্যাপার। বাট বলা সহজ, করা ততটা সহজ না। অফকোর্স উই গেট অ্যাফেক্টেড বাই সো মেনি থিংস হ্যাপেনিং ইন আওয়ার লাইফস। আমাদের চারপাশে যা ঘটনা ঘটছে তাতেও আমরা অ্যাফেক্টেড হয়ে যাই, যদি না তুমি ওরকম একটা বাবলে বাস করো যে ভাই ঠিক আছে, রাজ্যে যা কিছুই হোক না কেন, রসাতলে যাচ্ছে, খুন হচ্ছে, রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, আমি ঘুম থেকে উঠে মাই মর্নিং টি অ্যান্ড লাইক আই এম ইন মাই ওন বাবল। ওটা যারা পারে আমি বলবো দে আর ভেরি লাকি, দে আর ব্লেসড, বাট আই এম নট ওয়ান অফ দেম। সো আমি সবকিছুতেই খুব বেশি ইমোশনালি ইনভলভড হয়ে পড়ি। তার যে রেপারকাশনস গুলো সবসময় আমার হিতে হয় তা নয়, বেশিরভাগ সময় বিপরীতেই যায়। সো আর একা থাকার প্রচুর স্ট্রাগল আছে। তো আমি জাস্ট আজকের আমার এটা হয়েছে, আমি এটা আজকে ডিল করব, কালকে যেটা হবে সেটা আমি কালকে ডিল করব। আমি ওইরকম ভাবে চলি এখন, বিকজ বেশিরভাগটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কন্ট্রোলে নেই। তোমাকে কে কখন কষ্ট দেবে তোমার কন্ট্রোলে নেই। তুমি হয়তো কিছু বুঝতেই পারলে না যে সেই লোকটা তোমার কেন ক্ষতি করে দিয়ে চলে গেল, তুমি তার ক্ষতি করোনি, তুমি তার ক্ষতি চাওনি, তোমার অ্যাকশনটার জন্যই যে তুমি রিয়াকশন পাচ্ছ সেটা কিন্তু নয়। নিউটনের লটা আছে বটে, এভরি অ্যাকশন হ্যাজ আ ইকুয়াল রিয়াকশন, বাট আমাদের জীবনযাপন বা আমাদের সমাজ ব্যবস্থা যেরকম দিকে যাচ্ছে, সেখানে জিরো অ্যাকশন ক্যান অলসো লিড টু আ লট অফ টেরিবল, pathetic, bad, harmful reactions. True. Because it is not in my control. So যেটা আমার কন্ট্রোলে নেই সেটা নিয়ে আমি ভাববো, আমি ব্রুট করবো, আমি ক্রিপ করবো। So at the end of the day you are on the receiving end of whatever not nice. So আমার আজকে সকালে মনটা এরকম আছে, আমি ওটাকে নিয়ে ডিল করি। সন্ধ্যাবেলা আমার মনটা এরকম আছে, আমি ওটা নিয়ে ডিল করি। এটার কালকে সকালবেলা কি রেসিডিউ পড়ে থাকবে ওটা নিয়ে আমি এখন থেকে ভাবি না, আমি আগে খুব ভাবতাম। এখন আমার এটা হচ্ছে, নেক্সট 1 মাস তাহলে আমার কি হবে, তারপরে আমি কি করে এটা ম্যানেজ করব, তারপরে আমি কি করে এটা হ্যান্ডেল করবো। আমি এটা লং ড্রন জিনিস, লং ড্রন একটা সময় আমার মাথায় চলতে থাকতো যে এটা হলে ওটা কি হবে, এটা কি হলো, ওটা কি হবে, তাহলে আমি ওটা কি করে করবো, তাহলে আমি এটা কি করে করবো, তাহলে আমি কি হবে, আমার কি করে আমি ম্যানেজ করবো। ওইটা ভেবে আমি দেখেছি আমারই এত অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে যে আমার ওষুধের ডোজেজ বেড়ে যাচ্ছে। তো আমি এখন ওটা আর করি না। আজকে এটা হয়েছে, আমি আজকে এটা ডিল করলাম, কালকে যেটা হবে আমি ওটা কালকে ডিল করবো। তো ওইভাবেই আমি চলি। বাবা মারা যাওয়ার পর থেকে যেটা আমার সবচেয়ে বেশি করে হয়তো এখন অব্দি আমার রিয়েলাইজেশন হয়েছে যে
মানুষ না মরে অনেক বেশি কি হবে ভেবে, ওই ভয়টা অনেক বেশি, যে আমার বাবা না থাকলে কি হবে, ওই কি হবে এটা ভেবেই কিন্তু আমি আধমরা হয়ে যাচ্ছি। আসলেই যখন বাবা মারা গেল, ওই কি হবেটাকে আমি যত বড় একটা ভাবনা ভেবেছিলাম, ওটা অত বড় হোক বা ওর থেকে একটু ছোট হোক, আমি কিন্তু ম্যানেজ করে নিতে পেরেছি। তো তোমার ওপরে যখন বাজটা ভেঙে পড়ে না, তুমি কিন্তু ওটার একটা ওয়ে আউট, তুমি তখন তোমার সার্ভাইভাল মোড অন হয়ে যাবে, তুমি ঠিক একটা রাস্তা বের করে নেবে। যদি রাস্তাটা না বের করতে পারি, যদি আমার অন্ধকার থেকে বেরোতে না পারি, যদি আমি কিছু করতে না পারি, এই যদিটাতে বেশি ভয় পাই আমরা। once you are inside the storm you handle it, but You এই have to pass it. যে ঝড় আসবে আসবে আসবে, ওটা ওই অ্যান্টিসিপেশনে আমরা বেশি নিজেরা নিজেদের ক্ষতি করে ফেলি। তো এইগুলো কিন্তু আমার মানে জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি রিয়েলাইজেশনে এসেছি এখন, যে ঠিক আছে ভাই, মানে যেটা হবার আছে সেটাই হবে, যেটা আমি কপালে নিয়ে এসেছি ওটাই হবে, ওর চেয়ে বেশিও হবে না, ওর চেয়ে কমও হবে না। যদি আমার কপালে থাকে যে আমি 50 বছরে গিয়ে আমি মানে বম্বেতে আমি একটা এমন জায়গা করতে পারবো যে আমার কোনো সাবস্টিটিউট নেই, তাহলে সেটা 50 বছরেই হবে, 35 বছরে হবে না। বিকজ আই কুড নেভার থিঙ্ক যে 40 বছর বয়সে গিয়ে আমার একটা সেকেন্ড ইনিংস একটা অন্য কোনো শহরে, একটা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে শুরু হবে, যেখানে আমি কাউকে চিনি না, আমি একটা লোককে জানতাম না। সো বাট 2015 থেকে আই হ্যাভ ট্রাইড অ্যান্ড 2020-তে গিয়ে সেটা হয়তো একটা শেপ নিয়েছে। সো ইন দ্য সেম ওয়ে আমি ভাবি যে ঠিক আছে, মানে পরশুদিন যখন মাথায় বাজটা পড়বে তখন আমি ওটা হ্যান্ডেল করব। আপাতত এখন আমার মানে আকাশ একদম রঙিন পরিষ্কার মেঘ দেখতে পাচ্ছি। সো পরশুদিনের কথাটা ভেবে আমার আজকেটা আমি নষ্ট করতে চাই না। সবচেয়ে বড় ভয়টা না হচ্ছে বাবা মার না থাকাটা, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভয়। একদম ঠিক। কারণ আমি তো ওই দুটো ফেজেই আছি, যখন বাবা মা ছিল তখনও ছিলাম, বাবা মা এখন নেই এখনো আছি। সো আমি দুটো ফেজ অবজেক্টিভলি দেখেছি। বাবা মা না থাকলে কি হবে, এই ভয়টা হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ ভয়। একদম ওর চেয়ে বড় ভয় আর কিছুই হয় না। ওয়ান্স ইউ হ্যাভ লিভড ইট, তখন আর কোনো ভয়ই তোমাকে ওইভাবে গ্রাস করবে না, কারণ দ্য ওয়ার্স্ট ফিয়ার ইউ হ্যাভ হ্যান্ডেলড ইট। ওর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। আমার সময় তারপর মনে হতো যে আচ্ছা বাবা মাও নেই, এবার মানিও বাইরে চলে যাবে, তাহলে আমি একদম একা হয়ে যাবে, তাহলে আমি কি করে ম্যানেজ করবো। তারপর দেখলাম ঠিক ম্যানেজ হয়ে গেল। ও 2021-22-তে যখন গেছিল তখনও বাড়ি এসে চলে যাওয়ার সময় আমার যে অবস্থা হতো, মানে আই ইউজ টু বি ক্রিপলড। মানে এক সপ্তাহ ধরে আমি আর খাওয়া দাওয়া করছি না, হ্যাঁ আমার চোখের নিচে বসে যাচ্ছে, মানে কিছুই ভাল লাগে না, সারাদিন কাঁদছি। এবারে তো আমি আমার মেয়েকে এয়ারপোর্টে ড্রপ করে আমি নিজেই এয়ারপোর্টে গিয়ে আমি বম্বে চলে গেলাম, আই ওয়াজ ফাইন। অফকোর্স ওই মন খারাপটা থাকে, কিন্তু ওই মন খারাপটা আর ওইভাবে তোমাকে এফেক্ট করে না। সো ইয়া জাস্ট থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকো। দেখেছো তো, আমি ভাবি আজকে এবারে একটু এই ইন্টারভিউটা একটা জাস্ট মানে মস্তি করবো, একটা ফান আলোচনা হবে, লেটস হ্যাভ সাম ফান। যখন লোক আজকাল সবাই বলেন না ফেসবুকে ফান করি, আমি ভাবি ওরকম একটা ফান করার মতন একটা ইন্টারভিউ দেবো, তারপরেই ব্যাপারটা পুরো আরো গভীরে যাও, গিয়ে একটা ইন্টেন্স একটা কিরম। নিখোঁজ 2 আসছে এবং 10th জানুয়ারি। যারা নিখোঁজ 1 দেখেননি, কারণ আমি জানি আমার বন্ধু বান্ধব অনেকে দেখেনি, কারণ বলেছিল যে এই তোরা একটা ঝুলিয়ে রাখবি, ওটা সহ্য করতে পারবো না। সো তারা বলেছিল যে নিখোঁজ 2 যখন রিলিজ হবার টাইম আসবে তখন নিখোঁজ 1-2 একসঙ্গে দেখবো। সো এই প্ল্যানটা যারা করেছেন তারা ডেফিনেটলি হইচই সাবস্ক্রাইব করে ফেলুন আর দুটো পরপর দেখে নিন, ওয়েটই করতে হবে না, মানে সিজন 1 শেষ করে সিজন 2-তে চলে যেতে পারবেন। আর যারা অফকোর্স নিখোঁজ 1 দেখেছেন তারা গিয়ার ইয়োর বাকলস, হ্যাঁ ওই বেল্ট ফেল্ট পরে না ফ্লাইটে প্যাসেঞ্জার, বেল্ট লাগিয়ে নিন সিকিউরিটির জন্য, ওগুলো লাগিয়ে নিন। আর সব বাড়ির কাজকর্ম সেরে হিসু ফিসু সব করে, যাতে উঠতেই না হয়, মানে ডিনার ব্রেক না নিতে হয়, টয়লেট ব্রেক না নিতে হয়, বিকজ we are coming with a bang on 10th January. There is no better way for me to celebrate New Year's than watch নিখোঁজ। আর মনে হয় বম্বেতে থাকবো, কিন্তু
বা পুনেতে থাকবো, কোথাও একটা থাকবো কোনো চুলোয়। আর আমি আমার মানে ওখানের কাজের ওদেরও বলে দিয়েছি যে ভাই আমাকে 2 ঘন্টা মানে বের করে দিতেই হবে, নিতেই হবে, সো দ্যাট আই ক্যান ওয়াচ ইট। তোমার নিখোঁজ 2 সাকসেসের পর আমরা ফান পার্টি করবো। হ্যাঁ একদম এইসব প্রশ্ন করবে না তো, কোনো এইসব প্রশ্ন, জীবন নিয়ে কোনো প্রশ্ন করবে না, No জাস্ট প্রশ্ন। ফান প্রশ্ন করবে। জীবন নিয়ে নো প্রশ্ন, অনলি ফান। থ্যাংক ইউ সো মাচ Thank স্বস্তিকা দি, you, তুমি এরকমই থেকো, ফান থাকুক তোমার জীবনে ভরপুর করে। আর নতুন বছরের অনেক শুভেচ্ছা জানালাম সবাইকে, যারা ইন্টারভিউটা দেখছেন, যারা পরে দেখবেন। 2025 সবার খুব ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। নিজের মনকে ভালো রাখার গুরুত্ব সবচেয়ে বেশি, ওটা মনে করে দেবেন। বাবা মাকে ভালো রাখবেন, সন্তানদের রাখবেন, অ্যান্ড লটস অফ লাভ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।